হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা শুরু করছি সেটা হচ্ছে নবম শ্রেণীর যে তৃতীয় অধ্যায়টা রয়েছে পদার্থের গঠন ও যে ধর্ম, সেই অধ্যায়ের প্রথম ক্লাসে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত পদার্থের গঠনটা নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তারপরে আমরা পদার্থের যে প্রথম একটা ধর্ম ঘনত্ব সেই বিষয় নিয়ে আমরা আলোচনাটা করব। তো আমরা সর্বপ্রথম আলোচনা করছি পদার্থের গঠন। তো আমরা এখানে পদার্থ যে তিন প্রকার যে অবস্থায় সাধারণত দেখতে পাই সেগুলো হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। তো এই তিন প্রকার যে পদার্থগুলো আমরা তাদের আণবিক গঠনটা একটু আলোচনা যদি করি, সেখানে আমরা দেখব কঠিন পদার্থের ক্ষেত্রে যেখানে হচ্ছে বিভিন্ন অণুগুলো, কঠিন পদার্থের ক্ষেত্রে যেখানে বিভিন্ন অণু বা পরমাণুগুলো খুব গায়ে গায়ে রয়েছে এবং সেক্ষেত্রে তাদের পারস্পরিক যে আকর্ষণ বলটা অনেকটাই তীব্র। এক্ষেত্রে অণুগুলো কিন্তু নিজেরা এদিক ওদিক চলাচল করতে পারে না, তারা একটা নির্দিষ্ট অবস্থানে থেকেই কেবলমাত্র কম্পিত হতে পারে এবং সেই অবস্থানের সাপেক্ষে কম্পনটাকে আমরা তাদের মধ্যবর্তী যে একটা স্প্রিং বল এর সঙ্গে তুলনা করে, তাদের অণুগুলো পরমাণুগুলোর মধ্যবর্তী যে বলটাকে আমরা স্প্রিং বলের সঙ্গে তুলনা করে আমরা সেটার একটা চিত্র আমরা এঁকেছি। দেখতে পাচ্ছ অণুগুলো তুলনামূলকভাবে গায়ে গায়ে রয়েছে এবং মধ্যবর্তী একটা বল যেটা কাজ করছে স্প্রিং ফোর্স। তো অণু বা পরমাণুগুলো, ধরো পরমাণুগুলো যখন তারা খুব গায়ে গায়ে কাছাকাছি আসার চেষ্টা করে, তো আমরা যখন স্থিতিস্থাপকতা বিষয়টা পড়াবো সেখানটা আমরা বিষয়টা আরো স্পষ্ট হবে। যেখানে নিউক্লিয়াস রয়েছে আর বাইরে রয়েছে ইলেকট্রন মহল অঞ্চল, যখন দুটো পরমাণু খুব গায়ে গায়ে আসে তখন তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্বের আরো কাছে চলে এলে কিন্তু শুরু হয়ে যাবে বিকর্ষণ বল, আবার দূরে যখন চলে আসবে তখন শুরু হয়ে যাবে আকর্ষণ বল। অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বের থেকে আরো কাছে থাকতে পারে না, কারণ বিকর্ষণ বল তাদের মধ্যে ক্রিয়াশীল হবে। অর্থাৎ পরমাণুগুলোর মধ্যে থাকা নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াস গুলো ধনাত্মক আধান বিশিষ্ট, তারা পাশাপাশি আরো চলে এলে তখন তাদের মধ্যে বিকর্ষণ, কিংবা খুব বেশি দূরে চলে গেলে তাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। একটা সর্বনিম্ন তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বারা বজায় রাখে যেখানে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটা মিনিমাম বা জিরো হয়ে থাকে এবং সেই অবস্থানে থাকলে কিন্তু পদার্থের যে অণুগুলোর একটা স্থিতিশক্তি, পরমাণুগুলোর স্থিতিশক্তি কিন্তু ঋণাত্মক ঘটে থাকে। তো সেই কারণে পদার্থের ভেতরে কিন্তু, বিশেষ করে কঠিন পদার্থের ভেতরে অণুগুলো কিন্তু যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে তারা কম্পিত হতে পারে। অপরপক্ষে যে ক্ষেত্রে তরল আর গ্যাস, আমরা এদের একটা বিশেষ একসঙ্গে ধর্ম আমরা বলে থাকি যে এরা এক জায়গা থেকে প্রবাহিত হয়ে যেতে পারে। তরল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে গড়িয়ে চলে যায়, কিংবা একটা উচ্চতার পার্থক্য সঙ্গে সঙ্গে যদি চাপেরও পার্থক্য থাকে, গ্যাস কিন্তু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়ে যায়। তো এইরকম ভাবে দেখি এক স্থান থেকে অন্য স্থানে পদার্থটা সঞ্চালিত হয়ে যায়। তো এদেরকে একসঙ্গে আমরা এই জন্য বলে থাকি এদের প্রবাহী। তো এখানে তরল আর গ্যাসের ক্ষেত্রে আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি, এদের অণুগুলোর মধ্যবর্তী দূরত্বটা কঠিনের থেকে তুলনামূলক একটু দূরে দূরে রয়েছে এবং এদের এই অণুগুলো কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে তরলের মধ্যে। সেই যে অবিন্যস্ত একটা গতি কিন্তু আমরা এই তরলের অণুগুলো কিংবা গ্যাসের অণুগুলোর মধ্যে কিন্তু আমরা পর্যবেক্ষণ করে থাকব। সেই ধরনের গতিটাকে আমরা জানি যে এটাকে ব্রাউনীয় গতি বলে বলা হয়ে থাকে এবং এদের অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল না থাকার জন্য এই তরল কিংবা গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো আমরা বলছি যে আকার, তরলের কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই, গ্যাসেরও ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু তরলের নির্দিষ্ট কিন্তু আয়তন আছে, কিন্তু গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই। কঠিনের ক্ষেত্রে সেরকম আকারও আছে, আয়তনও আছে। আমরা যদি এই বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু জাস্ট বুঝে নেওয়ার জন্য দেখি কেন, এই যে আবার জানি যে তরলের মধ্যে বা একই পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলকে আমরা সংশক্তি বল বলেও বলে থাকি, অর্থাৎ এক্ষেত্রে সংশক্তি বলের মান অনেক কম, গ্যাসের ক্ষেত্রে তো আরোই কম, তারা আরো দূরে দূরে রয়েছে। তো একেবারে নেই বলা যাবে না, বল অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, না কাজ করলে কিন্তু আমরা যদি চাপ দিই তরলের উপর বা গ্যাসের উপর, তাকে কিন্তু সংকুচিত হয়ে তরলে পরিণত করতে পারতাম না।
তো এরপরে আমরা অণুগুলোর আকর্ষণ বলের কথাটা জানলাম। এখানে আকর্ষণ বল অনেক বেশি, এখানে কম, আরো কম। এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে তার গঠনের মধ্যে আলোচনা করছি। তো কঠিনের ক্ষেত্রে তোমরা যখন আরো ডিটেলস দেখবে, অণুগুলোর মধ্যে গঠন সুবিন্যস্ত থাকার জন্য এদের আকার যে অনেকটা কঠিন পদার্থের আকার অনেকটা কেলাস আকার। কেলাস আকার কিছু কিছু পদার্থের হয়ে থাকে। কেলাস আকার কি? অর্থাৎ সুনির্দিষ্ট জ্যামিতিক গঠন বিশিষ্ট অনেক সময় কোনো কঠিন পদার্থগুলো হতে দেখি, এবং সেই কঠিন কেলাস আকার পদার্থগুলোর যদি আমরা দেখি তাদের গঠন, সেই একটা নির্দিষ্ট ব্লক নিয়েই কিন্তু সেই কেলাসটা তৈরি হয়। হতে পারে সেটা সিম্পল কিউবিক স্ট্রাকচার, হতে পারে সেটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, কিংবা ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার, কিংবা এই সমস্ত দুটো সিম্পল কিউবিক স্ট্রাকচারের সমন্বয়, কিংবা একটা সিম্পল কিউবিক তার সঙ্গে বডি সেন্টার কিউবিকের সমন্বয়, কিংবা এইরকম বিভিন্ন প্রকার যে তাদের মধ্যে কেলাসের মধ্যে যে আমরা তাদের ব্লক দেখতে পাই। কখনো কখনো আবার হেক্সাগোনাল ক্লোজ প্যাক, এই সমস্ত আমরা বিভিন্ন কঠিন পদার্থের মধ্যে যে ছোট ছোট কেলাস আকারের মধ্যে তার আমাদের শ্রেণীবিভাগগুলো দেখে থাকো। তোমরা এইদের সম্পর্কে আরো ডিটেলস ভাবে তোমরা জানার চেষ্টা করলে পারবে। তো আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা শুধু উল্লেখ করে যাচ্ছি, তোমাদের জানার আগ্রহ থাকলে তোমরা এগুলো জানবে। সিম্পল কিউবিক স্ট্রাকচার অর্থাৎ যে ক্ষেত্রে আমরা বলছি যে একটা ছোট করে আলোচনা করে নিচ্ছি, একটা কঠিন পদার্থের অণুগুলো যদি একটা ঘনকের শীর্ষ বিন্দুগুলোতে অবস্থান করে করে থেকে তারা পদার্থটার গঠন করে থাকে, সেই ধরনের স্ট্রাকচারকে বলা হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচার। তো সমস্ত কঠিন পদার্থই যে কেলাস আকার হবে তা নয়। যে সমস্ত পদার্থগুলো তার বেশিরভাগ অংশ জুড়ে একটা নির্দিষ্ট একটা প্যাটার্নকে তারা ফলো করে করে যায়, সেইগুলোকে আমরা কেলাস আকার পদার্থ বলে থাকি। আর যে সমস্ত পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থের ক্ষেত্রে তাদের এই কেলাসের যে বিস্তারটা অর্থাৎ সুসজ্জিত যে সজ্জাটার বিস্তার মাত্র ধরো 200 থেকে 300 অ্যাংস্ট্রম মধ্যে থেকে যাচ্ছে, তারপরে আবার নতুন করে শুরু হচ্ছে, সেইগুলোকে আমরা বলে থাকি কেলাস আকার নয়, অ্যামারফাস সলিড। কেলাস আকার হতে পারে আর অ্যামারফাস, এই দু প্রকারের সাধারণত কঠিন পদার্থ হতে পারে। আর তরল আর গ্যাসীয় পদার্থের সেই রকম কোনো ভাগ নেই, এদের কোনো নির্দিষ্ট অর্ডার নেই, এগুলো সবই অ্যামারফাস অর্ডারে ধরতে পারি। তো বেসিক্যালি কঠিন পদার্থের মধ্যে এরকম বিভিন্ন প্রকার স্ট্রাকচার আমরা ফলো করি। তোমরা যখন ক্রিস্টালোগ্রাফি নিয়ে তোমরা উঁচু ক্লাসে পড়বে, বিভিন্ন মেটেরিয়াল সায়েন্স নিয়ে যখন পড়বে, সেখানে বিভিন্ন পদার্থের গুণগত যে বৈশিষ্ট্যগুলো, তাদের ইন্টারনাল স্ট্রাকচারটা কি রকমের হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু হয়ে থাকে। তো এই মেটেরিয়াল সায়েন্স কিন্তু একটা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। কারণ কি, নতুন নতুন ভিন্ন ভিন্ন মেটেরিয়াল তৈরি করার দিকে কিন্তু বিজ্ঞানীরা এগিয়েছেন, এবং যার সেই সমস্ত মেটেরিয়াল গুলোর ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে তাদেরকে ব্যবহার করা হয়ে থাকে। তো সে বিষয়ে আমরা এর মধ্যে আরো অত ডিটেলসে আসছি না। এখন আমরা সার্বিকভাবে আমাদের নবম শ্রেণীতে এই সমস্ত 3 প্রকার যে পদার্থ রয়েছে তাদেরকে আমরা আর কিভাবে ভাগ করতে পারি বা পার্থক্য দেখে থাকতে পারি না। কঠিন পদার্থের উপর যদি আমি বল প্রয়োগ করি, ট্যানজেন্সিয়াল ফোর্স বা স্পর্শকীয় বল, একটা কোনো বস্তুর কোনো একটা মানে তলের স্পর্শক বরাবর যদি বল প্রয়োগ করি সেটাকে ট্যানজেন্সিয়াল ফোর্স বলি, আর পুরোপুরি লম্বভাবে যদি বল প্রয়োগ করি এই হচ্ছে নরমাল ফোর্স। তো এই আমি দেখব যে প্রযুক্ত বলটা যখন স্পর্শক বল কোন কঠিনের উপর প্রয়োগ করি, এ কিন্তু এ সহ্য করতে পারে, কিন্তু তরল আর গ্যাস কিন্তু এই স্পর্শকীয় বলটাকে যে বাধা প্রদান করতে পারে না, রেজিস্ট করতে পারে না। তো সেটা হচ্ছে কিন্তু এদের মধ্যে একটা পার্থক্যের মধ্যে আমরা জানবো। আবার কঠিন, তরল, গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে আমরা পদার্থের যখন স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে কয়েকটা গুণাঙ্কের কথা জানবো, যে ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক আর দৃঢ়তা গুণাঙ্ক, এইটা কেবলমাত্র কঠিন পদার্থের ধর্ম। পোয়াসের অনুপাত কঠিন পদার্থের ধর্ম, কিন্তু কোন তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থে এই সমস্ত ধর্মগুলো আমরা পর্যবেক্ষণ করি না। তো এই হচ্ছে বিভিন্ন যে পদার্থগুলো আমরা ভৌতভাবে অবস্থান করে কঠিন, তরল, গ্যাসীয়, তাদের একটা ইন্টারনাল স্ট্রাকচার এবং তাদের মধ্যে পার্থক্য একটা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনাটা করলাম। তো এই যে আলোচনাটার পরেই আমরা চলে আসছি যে পদার্থের যে বাল্ক প্রপার্টিজ অফ ম্যাটারের, অর্থাৎ পদার্থগুলো
অর্থাৎ আমরা তার ক্ষুদ্র অংশ নয়, একটা বৃহৎ অংশ নিয়ে তার যে ধর্মগুলো আলোচনা করছি সেটাকেই বলা হচ্ছে বাল্ক প্রপার্টিজ অফ ম্যাটারের প্রথম একটা ধর্ম যেটা আলোচনা করব সেটা হচ্ছে না পদার্থের ঘনত্ব। তো ঘনত্ব কাকে বলে না একক আয়তনের যে ভর, কোন পদার্থের একক আয়তনের ভরকেই বলা হচ্ছে ঘনত্ব। তার যে সংজ্ঞাটা আমরা জানি ভর বাই আয়তন, এটাকেই বলা হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। অর্থাৎ আয়তনকে যদি আমরা একক ধরি তাহলে ওই ভরটাই হচ্ছে তার ডেনসিটি বা ঘনত্ব। তো এই ঘনত্বের যে সংজ্ঞাটা থেকে আমরা অর্থাৎ যদি কোনো পদার্থের নির্দিষ্ট একটা আয়তনের মধ্যে আমরা একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরো এখানটায় 10টা পরমাণু রয়েছে, সেই অনুযায়ী যে পদার্থের এটার মধ্যে ধরো আর 15টা পরমাণু রয়েছে, তাহলে আয়তন নির্দিষ্ট হয়ে তার মধ্যে পরমাণু মানে তাদের যে ভরগুলোকে আমরা যদি কাউন্ট করি ভর বেশি রয়েছে তাহলে এটার ঘনত্ব বেশি হবে। তাহলে যার মধ্যে বেশি বেশি পদার্থ রয়েছে, বেশি বেশি পরমাণু ক্লোজলি প্যাকড অবস্থায় রয়েছে, তার ঘনত্ব বেশি হবে। তো এখানে এই ঘনত্ব বিষয়টাও কিন্তু পদার্থের একটা এক্সটেন্সিভ প্রপার্টি, অর্থাৎ পদার্থের ক্ষুদ্র একটা অংশ নিয়ে তার আলোচনা নয়, একটা বৃহৎ অংশ নিয়ে, অর্থাৎ যে অংশের মধ্যে অনেকগুলো পরমাণু অণু রয়েছে সেইগুলো একত্রে এই ধর্মটা প্রদর্শন করছে। তো এই সংজ্ঞাটা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর একটা একক পেয়ে যেতে পারি। এসআই পদ্ধতিতে যদি বলি তোমরা ভরের একক কেজি, এটার আয়তনের একক হচ্ছে মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে বললে তোমরা এখানে জানো যে গ্রাম হবে আর সেমি কিউব হবে। এখন এই দুটো এককের মধ্যে তোমরা যদি সম্পর্ক নির্ণয় করতে যাও তো এই সিজিএস পদ্ধতিতে যে এককটা আমরা গ্রাম পার সেমি কিউবটা লিখলাম, এই গ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তরিত করতে চাই 1 গ্রাম সমান কত কেজি, তো 1000 দিয়ে ভাগ করলে আমরা সেটা পাই এটা কেজি। আবার সেন্টিমিটারকে মিটার করতে গেলে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে ভাগ করলে কিন্তু সেন্টিমিটারটা মিটার হবে। সেন্টিমিটার এরকম 3 বার আছে, তাহলে একে 3 বার একে রূপান্তরিত করলে তার কিউব এখানে হয়ে যাবে মিটার কিউব। তো এইভাবে এককটা তোমরা পেয়ে যাচ্ছ। সঙ্গে সঙ্গে যদি এই 10 টু দি পাওয়ার দুটো 3 বার আছে মানে 10 টু দি পাওয়ার 6টা উপরে যাচ্ছে, আর 10 টু দি পাওয়ার 3 তিনটা শূন্যটাকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব বা 1000 কেজি পার মিটার কিউব। তো 1 গ্রাম পার সেমি কিউবটাকে আমরা রূপান্তরিত করে ফেলতে পারি 1000 দিয়ে গুণ করলে সিজিএস থেকে এটা এসআই তে কনভার্ট হয়ে যাচ্ছে, এসআই এককে। তাহলে সিজিএস এককে কোনো জায়গায় যদি ঘনত্বের একক দেওয়া থাকে বা মান দেওয়া থাকে, সেটার সঙ্গে সরাসরি আমরা 1000 গুণ করে দিলে তার আমরা মানটা পেয়ে যাব এসআই পদ্ধতিতে তার যে একক। তো এখন কোন পদার্থ যেগুলা বলছি বাল্ক প্রপার্টিজ অফ ম্যাটার আলোচনা করতে গিয়ে সমস্ত পদার্থের মধ্যে কিন্তু ঘনত্ব কিন্তু আবার সমান নাও হতে পারে। ধরো একটা বড় মেটেরিয়াল বা বড় কোনো বস্তু বা বড় কোনো পদার্থ, তার সব জায়গায় ঘনত্ব সাধারণত সমান থাকে, এটা একটা মূল বৈশিষ্ট্য। কিন্তু যেমন ধরো আমরা যদি আমাদের নিজেদের ক্ষেত্রে ধরি মানুষ এর শরীরটা, তার সব অংশের কিন্তু ঘনত্ব সমান। তো যেই জায়গায় বায়ুর পরিমাণ বেশি রয়েছে, ভর কম রয়েছে, তার ঘনত্ব কম হবে। কিংবা যেমন ধর মানুষের দাঁত, হাড়, এইগুলো হচ্ছে এর ঘনত্ব অনেক বেশি। আবার তোমরা যদি এমনি কোনো মাংস কিংবা রক্ত এই সমস্ত উপাদানগুলো দেখো, এর ঘনত্ব আবার অনেক কম। তাহলে একটা পদার্থের ভেতরে বিভিন্ন জায়গার ঘনত্ব কিন্তু আলাদা হতে পারে। সিমিলার ওয়েতে কোন কোন ধরো এই যে আমাদের বিস্তীর্ণ বায়ুমণ্ডলের কথা আমরা বলছি, পৃথিবীকে বেষ্টন করে থাকা এই যে বায়ুমণ্ডলের সব জায়গায় ঘনত্ব কিন্তু সমান না। পৃথিবীর কাছাকাছি স্তরে বায়ু বেশি জমা আছে, এই জায়গায় বায়ুর ঘনত্ব অনেক বেশি তুলনামূলক। যত আমরা উঁচুর দিকে যাব সেক্ষেত্রে কিন্তু বায়ুর যে পরিমাণ কমার জন্য কিন্তু ঘনত্ব কমতে থাকে। তো এইভাবে এই যে ঘনত্বটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সব জায়গায় যে ইউনিফর্মিটি বজায় রাখবে এমনটা নয়, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউনিফর্মিটি বজায় রাখতে দেখি। তো এই পরিবর্তনশীল ঘনত্বের কথা আমরা যেটা বলছি, যে মানুষের শরীর, বিশেষ করে তোমরা দেখো মাছ তো একটা যখন সলিড কঠিন পদার্থ বলে তোমার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ওর ঘনত্ব অনেক বেশি হওয়ার কথা, ডুবে যাওয়ার কথা, কিন্তু মাছ কিভাবে জলে ভেসে থাকে? তো মাছের ভেতরে জানো তোমরা যে একটা পটকা নামক একটা যে বায়ু থলি রয়েছে, সেই বায়ু থলি কি করে, কখনো প্রয়োজন অনুসারে বায়ু প্রবেশ করিয়ে সেটাকে তার আয়তন বাড়িয়ে নেয়। তখন বায়ুর পরিমাণ বেশি হয়ে যাওয়া মানে বায়ু আর অন্য যে মাছের যে দেহের অংশ বিশেষ মিলে সামগ্রিকভাবে সেই যে গড় ঘনত্বের কথাটা আমরা যদি বলে থাকি, গড় ঘনত্বটা কিন্তু সেই যে জলের ঘনত্বের সঙ্গে সমান হচ্ছে। তাহলে পরিবর্তনশীল যেখানে ঘনত্ব
হয় সেক্ষেত্রে আমরা তাদের গড় ঘনত্ব বলে থাকি, এবং সেই গড় ঘনত্বটা সঙ্গে আমরা বাইরের যে মিডিয়াম হোক বা পরিবেশের ঘনত্বের তুলনা করে তার ইন্টারঅ্যাকশনটা আমরা পর্যালোচনা করব। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন পদার্থের যে ঘনত্বের একটা সারণী আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তুলেছি, যে খুব ঘন পদার্থ কে রয়েছে, অত্যন্ত নগণ্য ঘনত্ব বিশিষ্ট অংশ কোথায় রয়েছে, এই একটা আমরা যদি সংক্ষিপ্ত তথ্য থেকে তোমরা দেখো, এখানে দেখতে পাবে ইন্টারস্টেলার স্পেস, মহাবিশ্বে বিভিন্ন গ্রহ নক্ষত্র বা তাদের মধ্যবর্তী যে স্পেসটা রয়েছে সেটাকেই বলা হচ্ছে ইন্টারস্টেলার স্পেস। তার যে ঘনত্ব 10⁻⁻20, কতটা, প্রায় কিছু নেই বললেই চলে। এটা সমস্ত আমরা এসআই এককে লিখেছি, আর এটা হচ্ছে বিভিন্ন যে পদার্থগুলো বা অংশগুলো আমরা উল্লেখ করেছি। তো এর এককটা দেখতে পাচ্ছ সবগুলো কেজি পার মিটার কিউব এককে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ তার তুলনায় বায়ুর ঘনত্ব হচ্ছে 1.20, 1 কেজি পার মিটার কিউব, অত্যন্ত ঘনত্ব কম, ওভারঅল 1.20 রাফলি। জলের ঘনত্ব যদি দেখো, তার আগে জলের তুলনায় দেখো বরফের ঘনত্ব কম, 0.92 × 10⁻³ কেজি পার মিটার কিউব, জলের ক্ষেত্রে 1। তাহলে জলের থেকে বরফের ঘনত্ব কম, সে সেজন্য উপরের দিকে কিছুটা ভাসতে থাকে, এর হচ্ছে একক। ঠিক সেরকম ভাবে এমনি জল আর সমুদ্রের জলের মধ্যে, সমুদ্রের জলে তোমরা জানো যে এই ঘনত্বটা কিন্তু তার মধ্যে গুলে থাকা উপাদানের ভর যদি বেড়ে যায় তাহলে তার ঘনত্ব বেড়ে যাবে। একটা সমুদ্রের জল সেই সেম আয়তনের মধ্যে এখানে জলের মধ্যে ছাড়াও, জলের অণু ছাড়াও এখানে Na+ আর Cl- আয়ন আরো জুড়ে রয়েছে, শুধু H2O নেই। এখানে ধরো শুধু মনে করো H2O ছিল, এখানে H2O এর সঙ্গে সঙ্গে এই একই আয়তনের মধ্যে গুলে রয়ে গেছে। তো জলের অণুগুলোর ফাঁকে ফাঁকে, আমরা জানি তরলের অণুগুলোর মধ্যবর্তী ফাঁক রয়েছে, সেই ফাঁকে ফাঁকে ওরা ঢুকে গেছে, তো এর ঘনত্বটা বেশি হয়। তো সেই জন্য সি ওয়াটার, সমুদ্রের লবণাক্ত জলের ঘনত্ব বেশি। তো এই প্রসঙ্গে তোমরা জানবে যে ঘনত্ব বেশি হলে কিন্তু প্লবতা বেশি হয়। যখন তোমাদের প্লবতাটা পড়ানো হবে তো সেখানে জানবে যে ঘনত্ব ডিফারেন্স থাকলে বেশি ভাসিয়ে দিতে সাহায্য করে, অর্থাৎ উপরের দিকে তুলে দেবে। কোন একটা তোমরা জানবে পারদ তোমরা দেখেছো, তো এই ক্ষেত্রে বিভিন্ন গুলো তোমরা দেখে নাও। রক্তের ঘনত্ব 1.06, তুলনামূলক ঘন কংক্রিট, যে বালি সিমেন্ট দিয়ে কংক্রিট তৈরি করা হয় তার ঘনত্ব 2 × 10⁻³, অ্যালুমিনিয়াম 2.7, আয়রন 7.8, এছাড়া হচ্ছে পারদ 13.6। এছাড়া সোনার ঘনত্বটা পারদের থেকেও বেশি 19.3, প্লাটিনাম তার থেকে বেশি, অসমিয়াম। পৃথিবীতে পাওয়া যায় যে সমস্ত পরমাণুগুলো বা মৌলিক পদার্থের মধ্যে অসমিয়ামের ঘনত্বটা সবচেয়ে বেশি, 22.5 × 10⁻³, যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 76। এছাড়া আমরা মহাবিশ্বের আরো যদি বিভিন্ন উপাদানগুলো দেখি, হোয়াইট ডার্ফ যেটা জিনিসটা কি, তার যে ঘনত্ব দাঁড়ায় 10⁻10 কেজি পার মিটার কিউব। দেখতে পাচ্ছ কত বেশি। নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস যেটা আমরা জেনেছি, নিউট্রন প্রোটন যেখানে থাকছে, তার ঘনত্ব হচ্ছে 10⁻17 কেজি পার মিটার কিউব। নিউট্রন স্টার, তার ভর হচ্ছে তার যে ঘনত্ব 10⁻18 কেজি পার মিটার কিউব। আর ব্ল্যাক হোল সবচেয়ে ঘন মহাবিশ্বে রয়েছে, সবচেয়ে ঘন উপাদান যার মধ্যে, সেটা হচ্ছে ঘনত্ব বেশি ব্ল্যাক হোল। তো এই প্রসঙ্গে একটু ছোট্ট করে হোয়াইট ড্রাফ, নিউট্রন স্টার, ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয়, কেন ওখানে এত ঘনত্ব হয়ে গেল, সেটা একটু বোঝার চেষ্টা করো। তো দেখবে যে একটা সূর্য যে প্রচুর আলো বিকিরণ করছে সারা জীবন ধরে, তার তো একটা অন্তিম পরিণতি হয় সে যখন শক্তি বিকীর্ণ করতে করতে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে, সে কিন্তু সংকুচিত হতে হতে সে কি হয়ে যাবে, ছোট আকৃতি ধারণ করবে। তো সূর্যের ক্ষেত্রে দুটো ঘটনা দেখো, সূর্য বা যে কোনো নক্ষত্রতে সেখানটা ভেতরে অবিরত কি বিক্রিয়া ঘটছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। সেই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই তাপের দরুন যে সূর্য বা নক্ষত্রটি প্রসারিত হওয়ার চেষ্টা করছে, অপরদিকে তার যে প্রবল ভরের দরুন যে মহাকর্ষ বল, যে তার নিজের দিকে কিন্তু যে অভিকেন্দ্রের দিকে তাকে সংকুচিত করার জন্য টানছে, এই দুটো বলের ব্যালেন্স করেই কিন্তু তার একটা নির্দিষ্ট আকার হয়ে রয়েছে। তো এখন যখন তার ভেতরে ঘটে থাকা ওই যে নিউক্লিয় বিক্রিয়াগুলো, সংযোজন বিক্রিয়ার দরুন কমতে থাকবে, তার পরিমাণ কমতে থাকবে, পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে তার পরিমাণ কমতে থাকবে, তখন সর্বশেষে সে রেড জায়ান্ট আকার ধারণ করবে। তারপরে সে সংকুচিত হয়ে কিন্তু একটা ছোট্ট অংশে পরিণত হয়ে যাবে। সেটাকেই তখন বলা হবে, তার যে বিভিন্ন রূপ হতে পারে। তো একটা নক্ষত্র তার যে তার সমস্ত তার ভেতরের জ্বালানি পুড়িয়ে ফেলার পরে সে কখনো হতে পারে হোয়াইট ডার্ফ,
কখনো হতে পারে নিউট্রন স্টার, কখনো হতে পারে ব্ল্যাক হোল। তাহলে কখনো হতে পারে হোয়াইট ড্রাফট, কখনো হতে পারে নিউট্রন স্টার, কখনো হতে পারে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কখন হবে? এই যে প্রারম্ভিক নক্ষত্রটার কথা বলছি, এই নক্ষত্রটা, তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা জানি বিজ্ঞানী চন্দ্রশেখর, ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী চন্দ্রশেখর, তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি দেখেছিলেন সূর্যের ভরের 1.4 গুণ, যে তিনি তার নামে তিনি একটা যে চন্দ্রশেখর লিমিট বলে একটা ভর, মাস অফ সান, এইটাকে তিনি চন্দ্রশেখর লিমিট বলে তিনি একটা সেখানে কনস্ট্যান্ট টার্ম পেয়েছিলেন। সেখানে সার্বিক ভাবে বলতে গেলে দেখা যাচ্ছে যে যে সমস্ত নক্ষত্রগুলোর ভর সূর্যের ভরের প্রায় ধরো 8 গুণের থেকে ছোট, সেই রকম 8 গুণের থেকে ছোট নক্ষত্রগুলো মাল্টিপল টাইমস ছিল, সূর্যের ভরের 8 গুণ ছিল বা তার থেকে কম ছিল, সেইগুলো হোয়াইট ড্রাফটে পরিণত হয়। যাদের ভরগুলো যে 8 থেকে 25 পর্যন্ত সূর্যের যে ভরের তুলনায় এত গুণ ছিল, তারা সর্বশেষ পরিণতিতে হয়ে যায় নিউট্রন স্টার। নিউট্রন স্টার কি? স্টারটাতে শুধুমাত্র নিউট্রন কণাই থেকে গেছে, অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন থাকে আর বাইরে যে ইলেকট্রন থাকে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো যদি কোনো কারণে নিউক্লিয়াসে এসে মিলিত হয়ে যায়, সেটাও একটা প্রোটনের সঙ্গে মিলিত হয়ে যায়, সেটা একটা নিউট্রনে পরিণত হয়। তাহলে ইলেকট্রন গুলো প্রোটনের সঙ্গে জুড়ে গিয়ে তৈরি করে নিউট্রন, আর এমনিতেই তো নিউট্রন ছিল। তাহলে পদার্থের ভেতরে অর্থাৎ পরমাণুটার আর অস্তিত্ব থাকলো না, সমস্ত কিছুই নিউট্রনে পরিণত হলো। সেই রকম নিউট্রন দিয়ে তৈরি হওয়া যে নক্ষত্রটার অন্তিম পরিণতি, সেটাকেই আমরা বলছি নিউট্রন স্টার। এটার আকার সেই যে সূর্যের তুলনায় যে 25 গুণ পর্যন্ত বড় যে নক্ষত্রটা, মাত্র 20 কিলোমিটার ব্যাসের একটা যে নক্ষত্রতে পরিণত হবে, যেখানে শুধুমাত্র নিউট্রন কণাগুলো ভর্তি থাকে। তার ঘনত্ব এই জন্য হয়ে থাকে 10⁻18। আবার কি, যে সমস্ত নক্ষত্রগুলোর ভর এই 25-এর থেকে গ্রেটার দেন, 25-এর থেকে বেশি থাকবে যে সমস্ত নক্ষত্রগুলোর ভর, তারা কিন্তু অন্তিম পরিণতি পায় হচ্ছে ব্ল্যাক হোল হয়ে। অর্থাৎ সেখান থেকে তারা অত্যন্ত যে ঘন কালো একটা বস্তুতে রূপান্তরিত, যেখানে পাশ থেকে কোনো আলো বিকিরিত হয় না, সেইটা পরিণত হয় ব্ল্যাক হোল। তো সেক্ষেত্রে কোনো সময় তার যে ব্ল্যাক হোলের প্রান্ত দিয়ে কিন্তু আমরা দেখি যে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তীব্রভাবে বেরিয়ে আসতে। তো এদের সম্পর্কে ডিটেলস তোমরা খোঁজ করে পড়তে পারো। তো আমরা শুধু জাস্ট তাদের একটা সামারি তুলে ধরলাম এই ক্ষেত্রে, এবং তাদের ঘনত্বটা কেন এরকম বেশি হচ্ছে, কি ব্যাপার, সেইটা আমরা জানলাম। তো এইরকম ভাবে বিভিন্ন পদার্থের যে ঘনত্ব কেন বেশি কম হচ্ছে, তার ধারণ সারণী থেকে আমরা জানলাম। এখন আমরা এই যে ঘনত্বটাকে পরিমাপ করব কি করে? সরাসরি আমাদের যে ঘনত্ব পরিমাপকারী যে সমীকরণ আছে, ভর আর আয়তন পরিমাপ করে আমরা তার পরিমাপটাও করতে পারি। সেই ক্ষেত্রে একটা ঘনত্ব পরিমাপকারী যন্ত্র আমাদের হাতের কাছে রয়েছে, হাইড্রোমিটার। হাইড্রোমিটার নামক একটা যন্ত্রতে আমরা সরাসরি তার উচ্চতাটার কত দাগের কাছে রয়েছে, সেই দাগ পর্যবেক্ষণ করেই কিন্তু আমরা হাইড্রোমিটার সাহায্যে ঘনত্ব পরিমাপ করি। এই ঘনত্ব পরিমাপটা যে ক্ষেত্রে আমাদের করতে হয়ে থাকে বাস্তবে আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে যেমন কোনো জায়গায় তোমরা দেখে থাকো যে দুধে অনেক সময় জল মিশিয়ে দোকানদারের কাছে বিক্রি করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কত পরিমাণ জল মিশিয়েছে বা দুধের প্রকৃত পরিমাণ কত, সেই ঘনত্ব কত পরিবর্তিত হয়েছে, সেখানে ল্যাক্টোমিটার নামক যন্ত্র, অর্থাৎ এই হাইড্রোমিটারের ভিন্ন ভিন্ন রূপকে আমরা সেখানটায় তার নামকরণ করেছি। দুধের মধ্যে কত পরিমাণ জল মেশানো হয়েছে সেটা আমরা ল্যাক্টোমিটার দিয়ে পরিমাপ করে থাকি। গ্র্যাভিটি মিটার যেটা আমরা বলে থাকি, ব্যাটারির মধ্যে যে ইলেকট্রোলাইট অর্থাৎ যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনত্ব পরিমাপ করার জন্য অনেক সময় তোমরা জানো গ্র্যাভিটি মিটার বলে নাম শুনে থাকবে, সেখানটায় তার ঘনত্ব পরিমাপের মধ্য দিয়ে H2SO4 এর ঘনত্ব জানার মধ্য দিয়ে ব্যাটারিটার যে চার্জ না ডিসচার্জ অবস্থায় রয়েছে সেটা পরিমাপ করা হয়। কিংবা অ্যালকোহল, কত পরিমাণ অ্যালকোহল মিটার তৈরি করা হয়েছে অ্যালকোহলের ঘনত্ব পরিমাপ করার জন্য, অ্যালকোহল মিটার। তো সরাসরি সেই সমস্ত মিটার গুলো একটা কিছু নয়, কাঁচের একটা সরু যে নল, তার নিচের প্রান্ততে সেই তরলের মধ্যে ফেলে দিলে যাতে করে সোজা হয়ে ভেসে থাকে, হয় এখানে সীসা কিংবা
যে পারদের এইখানটায় তা রাখা থাকছে এবং এক্ষেত্রে তার মাঝখানে একটা যে পর্দা মতো থাকবে, সেটা এই স্কেলে দাগের দিকে কতটা উঠতে থাকবে সেইটার দাগ দেখেই কিন্তু এটাকে আমরা তার ঘনত্বটা কোনো একটা তরলে ফেলে দিলে এটা ভারীর জন্য ভেসে থাকলো, সেই সঙ্গে সঙ্গে প্লবতা, তো প্লবতাকে কাজে লাগিয়ে কিন্তু এক্ষেত্রে ঘনত্বটা পরিমাপ করা হবে। তো যখনই আমরা প্লবতা বিষয়টাকে ডিটেলসে আলোচনাটা করব, তো সেক্ষেত্রে সেখানে আমরা এই বিষয়টাকে আরো স্পষ্টভাবে আলোচনাটা করব। তো এটা হচ্ছে যে পদার্থের ঘনত্বকে সরাসরি পরিমাপ করার যন্ত্রও আমাদের কাছে রয়েছে। তাহলে পরিমাপকারী যন্ত্র সম্পর্কে আমরা জানলাম। এরপরে বিভিন্ন পদার্থের ঘনত্ব আমরা যদি তুলনামূলক করে মনে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সহজে শুধুমাত্র সংখ্যাটা মনে রাখলেই তার সঙ্গে সামান্য কিছু গুণ করেও আমরা ঘনত্বটা বের করতে পারি। তাই সেই জন্য আমাদের একটা বিশেষ আপেক্ষিক ঘনত্ব বিষয়টাও জানা দরকার। আপেক্ষিক ঘনত্ব কাকে বলে না, কোন পদার্থের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে ঘনত্ব যেটা 1 হয় তার তুলনায় যত গুণ ভারী সেটাকেই বলা হচ্ছে কোন পদার্থের আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। অনেক সময় যে স্পেসিফিক গ্রেভিটিও বলা থাকে, স্পেসিফিক গ্রেভিটি। তো গ্র্যাভিটি কথাটা যদি অভিকর্ষের সঙ্গে এখানে কোনো মিল নেই, তো আমরা বলতে পারি রিলেটিভ, এটার নামটাকে আমরা বোঝার অসুবিধার থেকে রিলেটিভ ডেনসিটি, এটা আমরা বলেও বলতে পারি। স্পেসিফিক গ্র্যাভিটি আপেক্ষিক গাঢ়ত্ব। তো এটাকে আমরা কি বলছি, যে কোনো বস্তুর ঘনত্ব ধরো ডেনসিটি ডি আর জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কেন, আমরা জানি জলের যে ঘনত্বটা উষ্ণতার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম হয় এবং তাই জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং সেটার মান হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব কিংবা 1000 কেজি পার মিটার কিউব। তো সেটার সাপেক্ষে কত গুণ ভারী। তাহলে এই আপেক্ষিক যে গাঢ়ত্ব বা আপেক্ষিক যে ঘনত্বের যে সংজ্ঞাতে দেখবে ঘনত্বের এককের সঙ্গে ঘনত্বের এককের অনুপাত হওয়া, এটা একটা সংখ্যা মাত্র, শুধু সংখ্যাটা মনে রাখলেই আমাদের কিন্তু তার সঙ্গে জলের ঘনত্বটা হয় সিজিএস বা এসআই পদ্ধতিতে গুণ করলেই আমরা ওই পদার্থের ডেনসিটিটা পেয়ে যাবো। ডেনসিটি অফ কোনো মেটেরিয়ালের আমরা পেয়ে যাব হচ্ছে সেই। তাহলে আপেক্ষিক গুরুত্ব যেটা একটা সংজ্ঞা, তাহলে স্পেসিফিক ডেনসিটির সঙ্গে জলের ঘনত্ব গুণ করলেই ওই পদার্থের ঘনত্বটা আমরা সরাসরি পেয়ে যাব। তো এই হচ্ছে আজকের যে আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে যেটা ছিল পদার্থের একটা গঠন আমরা সংক্ষেপে তুলে ধরলাম, সঙ্গে সঙ্গে সমস্ত পদার্থের একটা যে মূল বৈশিষ্ট্য রয়েছে যে গাঢ়ত্ব, বাল্ক প্রপার্টিজ অফ ম্যাটার, অর্থাৎ পদার্থটা যখন একসঙ্গে একজোট হয়ে তার বৈশিষ্ট্য আমরা জানতে চাচ্ছি, তার একটা মূল ধর্ম হচ্ছে ঘনত্ব সম্পর্কে আমরা জানলাম। সেক্ষেত্রে ঘনত্ব পরিমাপকারী যন্ত্র, বিভিন্ন যে তথ্যগুলো তোমরা আমরা দিয়েছি, এগুলো তোমরা ভালো করে বুঝবে, বইতে খোঁজ করবে, সঙ্গে সঙ্গে তোমরা যে গুগলকেও কাজে লাগিয়ে আরো অনেক কিছু তোমরা তথ্য জোগাড় করবে।